দরজা খুলে সামনে তাকাতেই চোখের পাতায় লেগে থাকা মাতাল ঘুম উড়ে পালালো বহুদূরে। ভয়ের প্রকোপে সারা শরীর কেঁপে উঠল, এক একটা লোমও বাদ যায়নি। যাবেই বা কী করে? স্বয়ং যমরাজ আমার সামনে দাঁড়িয়ে আছে বলে কথা। তার চক্ষু যেন রক্তিম বর্ণ ধারণ করেছে, চেহারায় প্রখরতর ভয়ানক রাগ। চুলগুলো ওনার পাগলের মতো অগোছালো হয়ে পড়ে আছে সারা মাথায়। মোট কথা ভয়ঙ্কর দেখতে লাগছে সামনে থাকা লোকটিকে। ভয়ে রীতিমতো আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে, গলা শুকিয়ে কর্কশ হয়ে গেছে। না জেনে আমার কি অবস্থা করবেন উনি। জি হ্যাঁ, আমার সামনে নীল ভাইয়া ভয়ঙ্কর রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে। ওনার চোখ জোড়া ফুলে অসম্ভব লালচে হয়ে আছে। ফর্সা চেহারাটা কেমন যেন হলদেটে হয়ে গেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। চুল দাড়ি চেহারা, ওনার অবস্থা এসব দেখে একজন সুস্থ মানুষও ভাবতে বাধ্য হবে যে উনি একজন পাবনা ফেরত পাগল। আমি এটা বুঝতে পারছি না যে নীল ভাইয়া এত বিধ্বস্ত হাল হলো কি করে। পরিপাটি একটা ছেলে আচমকা এতটা এলোমেলো হয়ে গেল কিভাবে, তা ভাবতে পারছে না আমার অসার মস্তিষ্ক। সব চিন্তাধারা কেমন যেন জট পেকে যাচ্ছে মাথায়। ভীষণ ভয় লাগছে আমার। আমি বরাবরই আগুনরূপী নীল ভাইয়াকে ভয় পাই এবং আজও তার ব্যতিক্রম ঘটেনি। হতভাগ মস্তিষ্ক আমার মাথায় অনেক রকম কৌতূহলী প্রশ্নের সৃষ্টি করেছে। এত সেফলি থাকার পরেও কোথা থেকে আমার খোঁজ পেলেন নীল ভাইয়া? কিভাবে জানলেন উনি? এখানে চলেও এলেন? আমি কি স্বপ্ন দেখছি? হাউ ইজ দিস পসিবল? আমি কিভাবে তোর খোঁজ পেয়েছি এটাই ভাবছিস তো? তোমায় খুঁজে বের করা আমার জন্য খুব বেশি কষ্টের না তারা। শিশির ভাইয়ের ফোন হ্যাক করেই পেয়ে গেছি তোমার খোঁজ। আর কিছু জানার আছে তোমার? শান্ত কণ্ঠে বললেন আমার দিকে এগোতে এগোতে। আমি পিছিয়ে যেতে থাকলাম। নীল ভাইয়ার ঠান্ডা কণ্ঠস্বর শুনে কলিজা কেঁপে উঠল। এটা মোটেও স্বাভাবিক স্বরভঙ্গি নয়। একটা কথা সবসময় মাথায় থাকে আমার, ঝড় আসার আগে প্রকৃতি শান্ত থাকে, আর নীল ভাইয়াও ঠিক তেমনই। এখন উনি মাত্রাতিরিক্ত শান্ত, তার অর্থ আমার সাথে খুব শীঘ্রই অশনি কিছু ঘটতে চলেছে। শিথিল মস্তিষ্ক অশনি সতর্কবার্তা দিচ্ছে আমায় প্রতিনিয়ত। 3 দিন ওনার নাগালের বাইরে ছিলাম, তাতে নিশ্চয়ই মারাত্মক রেগে আছেন নীল ভাইয়া। না জানি কি করবেন উনি আমার সাথে। পেছোতে পেছোতে এক পর্যায়ে দেয়ালের সাথে পিঠ ঠেকে গেল আমার। এদিকে নীল ভাইয়া একেবারে কাছে এসে দাঁড়িয়ে আছেন। আমার আর পালাবার কোনো পথ নেই। ইস, এত তাড়াতাড়ি ধরা খেয়ে যাব তা আমি কখনো ভাবিনি। নাক মুখ সিটকে জোরপূর্বক চোখ বুঝে আছি, তার সাথে অনবরত কাঁপছিও। যেখানে বাঘের ভয় সেখানেই কেন সন্দেহ হয়। ভেবেছিলাম আমায় নীল ভাই আর খুঁজে পাবে না, খুব ইজিলি ওনার থেকে মুক্তি পেয়ে যাব, কিন্তু না, দানটা পুরোই উল্টে গেল। ধরা খেয়ে ভেজা বিড়াল হয়ে গেলাম। কি ব্যাপার তারা, তুমি কাঁপছো কেন? ভয় লাগছে নাকি আমায়? অতি স্বাভাবিক কণ্ঠে কথাটা বলল নীল ভাইয়া। ওনার স্বাভাবিক কথার ভঙ্গিমায় আমি স্পষ্ট অসীমতার রাগ দেখতে পাচ্ছি, যে আমায় ঝলসে দিতে এক প্রহর দেরি করবে না। কাদো কাদো ফেস নিয়ে শুকনো ঢোক গিলে ভীতু গলায় বললাম, আই এম সরি নীল ভাইয়া, আমার ভুল হয়ে গেছে। কিছু না জানার ভান করে নীল ভাইয়া আমায় বললেন, ভুল? কিসের ভুল? তুমি তো কোনো ভুল করনি তারা। আরে আরে, ভয় পাচ্ছ কেন? আমি কি তোমায় মেরেছি নাকি? চিন্তা করো না, এখানে কোনো প্রকার রিয়্যাক্ট করব না আমি। আগে বাসায় চলো, তারপর না হয় হিসাব হবে। চলো তাহলে যাওয়া যাক। বাঁকা হেসে কথাটা বললেন নীল ভাইয়া। আত্মা কেঁপে উঠল আমার। ওনার কথার ভাঁজে লুকিয়ে আছে নিঃসন্দেহে ঠান্ডা হুমকি। আমি স্তব্ধ হয়ে আগের মতোই কাঁপতে লাগলাম। আমাকে চুপ থাকতে দেখে নীল ভাই এবার শক্ত গলায় বললেন, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? আমি কি বলেছি শুনতে পাওনি? ভয়ে কেঁদে দিয়ে বললাম, সরি ভাইয়া, আমার ভুল হয়ে গেছে, আর এমন হবে না। নীল ভাইয়া আমার কোনো কথা কানে না তুলে আমার হাত ধরে টানতে টানতে সোজা নিয়ে গেলেন ড্রয়িংয়ে। সেখানে যারা আপু, আঙ্কেল, আন্টি আগে থেকে উপস্থিত ছিলেন, ওনারা আমাদের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকালেন। আমাদের দিকে তাকিয়ে যারা আপুর মা জাহানারা আন্টি দ্বিধাগ্রস্ত নজরে তাকিয়ে প্রশ্ন ছুড়লেন, তারা, তোমার নাক মুখ ওইরকম শুকনো দেখাচ্ছে কেন আম্মু? একই সময় যারা আপুর আব্বুও আমায় প্রশ্ন করলেন, মা, তোমার বিয়ে হয়েছে আগে কও নাই কেন? আমরা জানতেই পারতাম না তোমার জামাই এসে না কইলে। আমি অপরাধীর মতো মাথা সাপড়ে দাঁড়িয়ে রইলাম বোবা মুখে। ওনারা আমার দিকে আগের চাহনিতেই তাকিয়ে থাকলেন উত্তর না পেয়ে। নীল ভাইয়া তখন গলা ঝেড়ে একটা কর্কশ কাশি দিলেন সকলের মনোযোগ আকর্ষণ করার জন্য। অতঃপর নম্র কণ্ঠে বললেন, তারা আমার সাথে ঝগড়া করে কাউকে কিছু না জানিয়ে এখানে এসেছে আঙ্কেল। অনেক খোঁজার পর আজ রাতেই জানতে পারলাম ও আপনাদের এখানে আছে। নতুন বিয়ে হয়েছে আমাদের, আর তাছাড়া আমি বউ পাগল টাইপ জামাই। নববধূকে ছেড়ে থাকতে না পারায় বাধ্য হয়েছি ছুটে আসতে।
এই রাতের বেলা এভাবে বিরক্ত করার জন্য আমি লজ্জিত। রিয়েলি ভেরি সরি ফর ডিস্টার্বিং। আর তারার চোখ মুখ শুকনো থাকার কারণ ওকে নিতে এসেছি, তাই ওর মন খারাপ আন্টি। আঙ্কেল আন্টি আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। অতপর জাহানারা আন্টি আমাকে উদ্দেশ্য করে বললেন, তারা, তোমার এত রাগ তা দেখা মনেই হয় না। নতুন জামাইরে রেখে কেউ এভাবে আসে? না না, তোমার এটা উচিত হয় নাই। জেরাপুর আব্বু জয়নুল আহমেদ আঙ্কেল বললেন, হ্যাঁ তারা, তোমার না বলে আসা উচিত হয় নাই। দেখতেছো তোমার জামাইরে কত টেনশনে ফালাই দিছ। যাও এখন তোমার জামাইয়ের লগে বাড়ি যাও। আঙ্কেলও না যেতে চাইলেও যেতে হবে আঙ্কেল, যতই হোক নতুন বউ ছাড়া কি আর থাকা যায় বলুন। জয়নুল আঙ্কেল হেসে ফেলে বললেন, ঠিক কথা, যাও বাবা তোমার বউ নিয়ে যাও, আমাদের কোনো আপত্তি নেই। অসহায় চোখে যারা আপুর দিকে তাকালাম আমি। আপুরও আমার মতোই অবস্থা। পরিস্থিতি হাতের বাইরে, অনিচ্ছা থাকা সত্ত্বেও যেতে হবে আমায় যমরাজের সাথে। একরাশ ভয় আর নানা রকম দুশ্চিন্তা নিয়ে বাড়ি ফিরলাম আমরা। বাপের বাড়ি নয়, শ্বশুর বাড়ি। বাড়ি ফিরে নিঃশব্দে ঘরে ঢুকলাম আমরা, কারণ সবাই ঘুমিয়েছে। সম্ভবত কেউ জানে না যে নীল ভাইয়া আমায় আনতে গিয়েছিলেন। সারা রাস্তা আমি নীল ভাইয়ের সাথে একটা কথাও বলিনি, এমনকি ওনার দিকে তাকাইনি পর্যন্ত। আগুন চোখে তাকাবার সাহস আমার নেই। ওনার রাগের দাপটে ভস্ম হয়ে যাব আমি। আল্লাহ আল্লাহ করে এখন যদি ওনার হাত থেকে বেঁচে যেতাম। ইস, কেন যে ধরা পড়ে গেলাম। ঘরে ঢুকে চুপচাপ এক কোণে দাঁড়িয়ে রইলাম আমি। নীল ভাইয়া দরজা লক করে ফুল ভলিউমে ফ্যান ছেড়ে দিলেন। তারপর রুমের সব কাজ আটকে ব্যালকনির দরজা লাগিয়ে দিলেন। জানি না এসব কেন করছেন উনি। প্রশ্ন করার সাহস নেই, তাই দেয়াল ঘেঁষে চুপটি করে দাঁড়িয়ে আছি নীরব বেশে। কাজগুলো শেষে নীল ভাইয়া আমার দিকে এগিয়ে আসতে লাগলো। বড় ঢোক গিলে চোখ মুখ খিঁচে ধরে রাখলাম আমি। নীল ভাইয়া আমার কাছে এসে হাত দিয়ে সরাসরি গাল চেপে ধরলো। ব্যথায় কুকিয়ে উঠলাম। অস্পষ্ট আওয়াজ বের হলো মুখ থেকে। তাতে ভ্রুক্ষেপ করলেন না নীল ভাইয়া। উনি আগের মতোই শক্ত করে চেপে ধরে থাকলেন গাল। এরপর যা করলেন তাতে পিলে চমকে উঠল আমার। থ লেগে গেল মস্তিষ্ক, সারা শরীরে বিদ্যুৎ গতিতে শিহরণ বয়ে গেল। নীল ভাইয়া আমার গাল চেপে ধরে আকস্মিক ঠোঁট ডুবালেন আমার ঠোঁটে। আমি ফিল করতে পারছি এটা কোনো ভালোবাসার ছোঁয়া নয়, বরং এটা তীব্র রাগের বহিঃপ্রকাশ। মনের সব রাগ আমার ঠোঁটের উপর ঢেলে দিচ্ছেন নীল ভাইয়া। আর ওনার এই কাজের ফলে নাজেহাল অবস্থায় ফেঁসে গেছি আমি। নিঃশ্বাস আটকে বিশ্রী অবস্থা হয়ে গেছে। ছটফট করছি কিন্তু কোনো লাভ হচ্ছে না। এ নাজেহাল অবস্থা থেকে মুক্তি পাওয়ার কোনো পথ আমার জানা নেই। যতক্ষণ না পর্যন্ত নীল ভাইয়া আমায় ছাড়ছেন, ততক্ষণ পর্যন্ত আমি ছাড়া পাবো না। প্রায় 5 থেকে 6 মিনিট ক্রমাগত আমার ঠোঁটের ওপর অত্যাচার চালাতে থাকলেন নীল ভাইয়া। এত টর্চার আর সহ্য হচ্ছে না আমার। খুব তাড়াতাড়ি চোখ ঝাপসা হয়ে আসলো। অতপর ফিল করলাম চোখ বেয়ে পানি পড়ছে, কিন্তু তার দিকে জলদস্যুটার কোনো খেয়াল নেই। ও নিজের রাগ দেখাতে ব্যস্ত। নীল ভাইয়ার রাগ যে মারাত্মক লেভেলে উঠে আসে তা আমার জানতে আর বাকি নেই। যত বলবো ততই কম হবে, পারলে তো মেরে ফেলে আমায়। মিনিট 5 পর আমার ঠোঁট মুক্তি পেল নীল ভাইয়ার থেকে। আমি যে এখনো বেঁচে আছি আর আমার ধরে যে প্রাণ আছে সেটাই সন্দেহজনক আমার নিজের কাছে। এরকম টর্চার কি আর সহ্য হয় নাকি? হওয়ার কথাও নয়। তাহলে আমি কিভাবে সহ্য করলাম এতটা সময়? অবিশ্বাস্য। নীল ভাইয়ার থেকে ছাড়া পাওয়া মাত্রই বুকে হাত রেখে জোরে জোরে হাঁপাতে লাগলাম। দম ফুরিয়ে গিয়েছিল। এরকম ভয়ানক পরিস্থিতিতে কজন পড়েছে? সচরাচর কেউ তেমন একটা পড়ে না, বাট যদি পড়ে তাহলে বুঝবে আমার মতো কত ঠেলা বেঁধে যাবে। নীল ভাইয়ের মুখের দিকে তাকিয়ে দেখি উনি নিরন্তর তীব্র রাগ এঁটে দাঁড়িয়ে আছেন স্বাভাবিকভাবে। কোনো ক্লান্ততা আড়ষ্টতা নেই ওনার মাঝে। 5 মিনিট ঠোঁট ডুবিয়ে রাখার পরেও উনি একটুও হাঁপাচ্ছেন না। এটা কি ধরনের প্রাণী? আল্লাহ কি আদৌ মানুষরূপী সৃষ্টি করেছেন, না কোনো নরখাদক হিসেবে সৃষ্টি করেছেন ওনাকে? ব্যাটা শয়তান রাক্ষস আমার ঠোঁট খেয়ে ফেলেছে। কেউ আমার ঠোঁটে চুমু দেয়নি কখনো। আমার ভীষণ কান্না পাচ্ছে। আগে থেকে চোখ টলমলে ছিল, এবার সেই টলমলে চক্ষু থেকে ঢালা বর্ষণ নেমে এলো। আমি চোখ জোড়া আধভোজা করে শব্দ করে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলাম। নিভু নিভু নজরে তাকিয়ে দেখি নীল ভাইয়া অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে আসেন আমার দিকে। ওনার বিভৎস চাহনি দেখে কলিজা কেঁপে উঠল। ভয়ের চোটে আরও এক ধাপ বাড়িয়ে দিলাম কান্নার গতি। তৎক্ষণাৎ নীল ভাইয়া আমার বাহু চেপে ধরে চিৎকার করে বললেন, কান্না পাচ্ছে তোর? কান্না পাচ্ছে? আমি কিস করেছি বলে তোর কষ্ট হচ্ছে না? আমি কখনো এটা করতে চাইনি, বাট আমায় বাধ্য করেছিস। 3 দিন 4 রাত আমার নাগালের বাইরে ছিলি। কোনো ধারণা আছে তোর কি পরিমাণ মেন্টাল ট্রমার উপর দিয়ে সময় পার করেছি? কতটা কষ্ট পেয়েছি? প্রতিটা মুহূর্তে তোকে কতটা মিস করেছি?
নির্ঘুমে রাত পাড়ি দিয়েছি। খোঁজ রেখেছিস তুই? ওখানে তো ভীষণ মজায় ছিলি, তাই না? একবার ভেবেছিস আমার কি অবস্থা হচ্ছিল? পাগলের মতো লাগছিল নিজেকে আমার। ক্যান ইউ ইম্যাজিন? ড্যাম ইট! থরথর করে কাঁপতে লাগলাম। দাঁত কপাটি সহ কম্পিত হতে লাগলো সারা শরীর। আমার কাঁপাকাঁপিটা অস্বাভাবিক কিছু নয়। বহু বছর পর নীল ভাইয়া আমায় তুই বলে ডাকছেন। সেই পুরনো রাগ, পুরনো ছেলেটাকে বর্তমানে দেখতে পাচ্ছি। অতীত যেন আশ্রয় পড়ছে বর্তমানে। নীল ভাইয়া আমার হাত ধরে টেনে নিয়ে ঠাস করে বিছানায় ছুঁড়ে মারলেন। কতটা ব্যথা লেগেছে তা আমি টের পাচ্ছি না, কারণ সচল অস্থিমজ্জা ভয় পেতে ব্যস্ত। আমায় বিছানায় ফেলে দিয়ে নীল ভাইয়া আমার উপর খানিকটা ভর ছেড়ে দিয়ে গাল চেপে ধরলেন কঠিন হাতে। ব্যথা পেয়ে নড়েচড়ে যেতে চাইলে আমার হাত চেপে ধরলেন উনি। অতঃপর কঠিন গলায় গম্ভীর স্বরে আমায় বললেন, ডিভোর্স দিবি আমায়? চোখ বড় বড় করে তাকিয়ে রইলাম আমি। নীল ভাইয়া কী করে জানলেন এই ব্যাপারে? উনি অকপট রেখে দাঁতে দাঁত চেপে বললেন, ভাবছিস তো কি করে জানলাম আমি? কি মনে করিস কি তুই নিজেকে? খুব চালাক প্রাণী। কি ভেবেছিলি শিশির ভাইয়ের সাথে প্ল্যান করে আমায় ডিভোর্স দেওয়ার ডিসিশন নিবি, অথচ আমি কিছু জানতে পারবো না? রিয়েলি ইউ থট দ্যাট? ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কখন যে আমার কান্না থেমে গেছে অটোমেটিক তা আমি নিজেও জানি না। কি অদ্ভুত ধরনের ভয় চেপে ধরেছে আমায়, ভাবা যায়? কি চুপ করে আসিস কেন তুই? কথা বল, স্পিক আপ, ড্যাম ইট! আমার কি করতে ইচ্ছে করতেছে জানিস? তোকে আজ তো খুন করে ফেলতে ইচ্ছে করছে আমার, কিন্তু আফসোস সেটা আমি করতে পারবো না, কারণ তোকে মারলে আমি নিজেই মরে যাব। আবার নিজেকে বাঁচিয়ে রাখতে তোকে আমার প্রয়োজন তারা। আই নো তুই আবারও একই কাজ করবি, আমাকে ছেড়ে যেতে দুবার ভাববি না, বাট আমি তো এটা হতে দিতে পারি না। বল, আমায় বেঁচে থাকতে হবে। জীবনের কত ড্রিমস ইনকমপ্লিট রয়ে গেছে এখনও, সেগুলো কমপ্লিট করতে হবে আমায়। আমার ভেতরে কতগুলো কালারফুল ড্রিমস আছে। তোর সাথে অনেক বছর সংসার করব, আমাদের অনেকগুলো বাচ্চা হবে, আমায় ওরা বাবা বলে ডাকবে, আমাদের বাচ্চারা বড় হবে, ওদের বিয়ে দেবো আমরা, দাদা দাদি নানা নানি হব, একটা সময় আমরা বৃদ্ধ হয়ে যাব, তারপর তোকে বুকে আগলে রাখতে রাখতে একদিন হঠাৎ শেষ হয়ে যাব। আমার এত সব স্বপ্ন পূরণ করতে গেলে আমার তো বাঁচতে হবে, অথচ তুই সব ভেস্তে দিতে চাইছিস। আমার বাঁচার কারণটাই ছিনিয়ে নিতে চাইছিস আমার থেকে। এত ইজি, এত ইজি ভাবছিস? শুনে নে, নীলের দেহে প্রাণ থাকা পর্যন্ত আমায় তুই ছেড়ে যেতে পারবি না। নিস্তব্ধ হয়ে শুধু শুনে যাচ্ছিলাম নীল ভাইয়ের কথা। থমকে গেছে চোখ, অবশ্যই পড়ে রয়েছে সজাগ হতবুদ্ধি। অবাক করে দিয়েছেন উনি আমায়। লোকটার ভেতরে এত রাগ, এত স্বপ্ন, তা আবার সবটা আমায় ঘিরে। কিভাবে সম্ভব এটা? এখন বল, কোন সাহসে আমি ডিভোর্স দেওয়ার ব্যাপারে ভেবেছিলি তুই? এরকম একটা ডিসিশন নিতে তোর ভয় লাগেনি? কি ভেবে আমায় ছেড়ে যেতে চাইছিলি তুই? কথা বলছিস না কেন তারা? কি হলো উত্তর দে। বাহু ধরে জোরে জোরে ঝাঁকুনি দিয়ে বলল কথাগুলো নীল ভাইয়া। আমি চমকে উঠলাম, ঘাবড়ে নীল ভাইয়ের দিকে মনোযোগ আটলাম। আসলে ওনার কথাবার্তা শুনে অন্য জগতে চলে গিয়েছিলাম। কথা বলতে বলেছে, কিন্তু কি বলবো আমি? ভয়ে ঠেলাঠেলিতে আওয়াজই তো বেরোচ্ছে না গলা থেকে। চুপ করে আসিস কেন? ও, তোর কাছে কোনো উত্তর নেই তাই তো? আমি তোকে কিছু বলি না, রাগ কন্ট্রোল করে সবসময় ভালো আচরণ করি, তাই লাই পেয়ে পেয়ে মাথায় চড়ে বসেছিস। তাই তো তোর সাহস বড্ড বেড়ে গেছে। আমি তোর স্বামী, শরীয়ত মোতাবেক বিয়ে করে বৈধভাবে নিয়ে এসেছি আমার কাছে। তুই এখন একটু হলেও বড় হয়েছিস, আর 5 জনের মতো চালাক চতুর, খুব বেশি পাকা বুদ্ধিমতী নস। কিন্তু তাই বলে বুদ্ধিহীন না। সুস্থ মস্তিষ্ক থেকে ভেবে একটু বলবি, আমি তোকে কি কখনো জোর করেছি কিনা? আচ্ছা সাপোজ ধর, আমার জায়গায় অন্য কারোর সাথে যদি তোর বিয়ে হতো, তাহলে কি সে তোর মতামত আদৌ নিত? তার অধিকার কি সে খাটাতো না? তুই তার জন্য বৈধ থাকার পরেও সে কি অপেক্ষা করতো তোর মতামতের? জোর করে হোক বা বুঝিয়ে হোক, সে তার প্রাপ্য ঠিকই বুঝে নিত। পারমিশনের অপেক্ষায় বসে থাকতো না তারা। বাট আমি কি করেছি? 2 রাত আমার সাথে এক ঘরে এক বিছানায় ছিলি না তুই? আমি কি তোর ইচ্ছার বিরুদ্ধে জোর করেছি কখনো? তোর আদর্শ স্বামী হয়ে ওঠার চেষ্টা করেছি প্রতিনিয়ত, কিন্তু তাতেই বা কী লাভ হয়েছে? আমার ভালো মানুষের প্রতিদিনে আমার থেকে পালিয়ে ডিভোর্স দেওয়ার প্ল্যানিং করছিলি। দিস ইজ নট ফেয়ার তারা। কাজটা তুই একদম ঠিক করিসনি। তুই আমার সাথে বেইমানি করেছিস। ইউ চিট মি। শেষ কথাটা চিৎকার করে বলায় এক দফা কেঁপে উঠলাম আমি। নীল ভাইয়া দেখি খুবই উত্তেজিত হয়ে আছেন। ভয় লাগছে, রাগের বশে ক্ষতি করে ফেলবেন না তো? আমি ভীতু দৃষ্টিতে তাকিয়ে রইলাম। শঙ্কিত মস্তিষ্ক অশনি বার্তায় বিপদের আশঙ্কা করছে। নীল ভাইয়া আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে রাগান্বিত কণ্ঠ প্রয়োগ করে বললেন, আমার তোর প্রতি কোনো মায়া নেই তাই না?
তোর কোনো পিছুটান নেই, তার জন্যই তো আমায় ছেড়ে যেতে দুবার ভাবিসনি তুই। তবে আজ তোর পিছুটান আমি সৃষ্টি করব। আমায় স্বামী হিসেবে মানিস না, এই বিয়ে মানিস না, তাই আমার কাছে থাকতেও চাস না। আজ থেকে তুই এই বিয়েও মানবি আর আমি স্বামীও মানবি। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমি অবাক হয়ে বড় বড় চোখ করে তাকিয়ে থাকলাম। কি দেখবো আমি, আর কী বা করবেন নীল ভাইয়া? কৌতূহল দমাতে না পেরে আহত কণ্ঠে ভেজা গলায় বললাম, মানে কি ভাইয়া, কি দেখবো আমি? নীল ভাইয়া বাঁকায় হেসে বললেন, আমরা হাজব্যান্ড ওয়াইফ ঠিকই, বাট অ্যাজ এ হাজব্যান্ড ওয়াইফ আমাদের মধ্যে তেমন কোনো রিলেশন নেই। আর নেই বলেই তুই আমায় ছেড়ে যেতে চাস। কোনো পরোয়া করিস না, আর না আছে কোনো মায়াটান। কিন্তু আজ থেকে আর এমন থাকবে না। আমাকে ছেড়ে যাওয়ার কথা কল্পনা তো ভাববি না কখনো। আমি ভীতু হয়ে তোতলাতে তোতলাতে বললাম, মানে কি ভাইয়া? নীল ভাইয়া মুখে কিছু না বলে সরাসরি আমার দুহাত চেপে ধরলেন। তারপর আমার গলায় খ্যাস করে কামড় দিলেন। হাত পা থরথর করে কাঁপতে লাগলাম। নীল ভাইয়া কী করতে চাইছেন তা আমার বুঝতে বাকি নেই। নীল ভাইয়া আমার গলায় দুটো কামড় দিতেই শব্দ করে কেঁদে উঠলাম আমি। ছটফট করতে করতে আকুতি মিনতি করে বললাম, আই এম সরি নীল ভাইয়া, আমায় ছেড়ে দিন প্লিজ, ভুল হয়ে গেছে আমার। নীল ভাইয়া আমার গলা থেকে মুখ তুলে আমার দিকে তেতো দৃষ্টিতে তাকালেন। এরপর শক্ত কণ্ঠে বললেন, নো তারা, আমি আজ তোকে ছাড়ছি না। আই ডোন্ট বিলিভ ইউ। তুই আবার আমায় ছেড়ে যাওয়ার চেষ্টা করবি। তোকে তো আমি ছাড়ছি না তারা। তোকে আমার কাছে বেঁধে রাখতে হলে আগে তোকে আমার নিজের করতে হবে, নয়তো আমার কাছে রাখতে পারবো না আমি। বলে আমার ঘাড়ে বাম হাত রেখে গালে ডান হাত রাখলেন। তারপর আস্তে আস্তে ঠোঁটের দিকে এগিয়ে আসতে নিলেই ছোটাছুটি করতে থাকলাম, কিন্তু এক ফোঁটা নড়তেও পারলাম না। নীল ভাইয়া ওনার শরীরের অর্ধেক অংশ দিয়ে চেপে ধরে আছেন আমায়। ছটফট করিস না তারা, আমার হাত থেকে নিস্তার আজ তুই পাবি না। টানা 3 দিন আমায় যন্ত্রণায় পুড়িয়েছিস, আর তোকে আমি ছেড়ে দেব? বিশ্বাস কর, আমি কখনই তোকে জোর করতে চাইনি, তুই নিজে আমায় বাধ্য করছিস। নীল ভাইয়া ঠিকই বলেছেন। মরতে মরতে নিজের পায়ে কুড়াল মেরেছি আমি। উনি আমার দিকে ক্রমেই ঝুঁকে আসছেন। খুব কাছে চলে আসার ফলে এক পর্যায়ে ওনার নিঃশ্বাস আশ্রে পড়তে লাগলো আমার মুখে। বড় বড় ঢোক গিলতে থাকলাম। জোরে জোরে কাঁদতে লাগলাম আমি। তবে তাতে ওনার মধ্যে কোনো হেলদোল দেখলাম না। উনি একনিষ্ঠ মনোযোগী হয়ে অন্যরকম নেশায় বিমূঢ় হয়ে আছেন। নীল ভাই আমার কানের কাছে মুখ আনতেই গরম নিঃশ্বাস কানে ঢুকলো, শিউরে উঠল সারা শরীর। কান্না গলায় আটকে গেল। ভয় পেয়ে যাওয়ার ফলে শ্বাসও আটকে গেল। চোখ বুঝে মুখ খিচে ধরে রাখলাম। সাথে সাথে বুকে চিনচিন ব্যথা হতে থাকলো। কথা বলতে কষ্ট হচ্ছে, তবুও জোর জুলুম করে বললাম, প্লিজ ভাই আমায় ছেড়ে দিন। আমি খুব বড় ভুল করেছি, এমন ভুল আর হবে না, প্রমিস। আমাকে এবারের মতো মাফ করে দিন। এতটুকু বলেই একেবারে নিস্তেজ হয়ে পড়লাম। নিজেকে বাঁচানোর শেষ টেকনিক অ্যাপ্লাই করেছি আমি, দেখি শেষ রক্ষা হয় কিনা। কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে আমার। হয়তো গলা শুকিয়ে আছে, তাই আমার কণ্ঠস্বর কেমন যেন মলিন হয়ে উঠেছে। এ সকল কারণে কথা বলতে পারিনি। নীল ভাই আমার গালে হাত রেখে এক দৃষ্টিতে আমার দিকেই তাকিয়ে থাকলেন। ওনার দৃষ্টিতে জুড়ে আছে এক ঝোপ মায়া। লাল টকটকে বর্ণের আগুন চোখ জোড়া হয়ে গেছে টলমলে স্বচ্ছ সাদা বর্ণের, যাতে রাগ নয় গেঁথে আছে অতীব মায়া। উনি এবার গম্ভীর গলায় বললেন, আমায় তুই ছেড়ে যাবি না তার গ্যারান্টি কি? আমি তোকে কেন বিশ্বাস করব? আমি অসহায় কণ্ঠে তখন বললাম, আমি প্রমিস করছি নীল ভাইয়া, তাই আমার মুখের কথাটা আমি রাখবো, আর এটাই সবচেয়ে বড় গ্যারান্টি। প্লিজ ভাইয়া আমায় ছেড়ে দিন। আমি আপনার সব কথা শুনবো, তবুও আমার সাথে এমন করবেন না প্লিজ। ব্যাস এতটুকু বলে অঝরে কান্না করতে লাগলাম। নীল ভাইয়া পূর্ণ দৃষ্টিতে আমায় পর্যবেক্ষণ করে কিছুক্ষণ পরে উঠে বসলেন। তারপর আমার দুহাত হালকা টেনে ধরে শোয়া থেকে তুলে বসিয়ে দিলেন। তারপর আমার পায়ের কাছে বসলেন। অতঃপর ভ্রু বাঁকিয়ে এক দৃষ্টিতে পলকহীন তাকিয়ে থেকে আমার চোখের পানি মুছে দিলেন। মোলায়েম কণ্ঠে উনি বললেন, আর কাঁদে না। তুমি জানো না তোমার চোখের পানি আমার সহ্য হয় না। আর এক ফোঁটা পানি ফেলবে তো মাইল লাগাবো। আমি ফ্যাস করে কাঁদতেই থাকলাম। লোকটা খুব 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 পচা। আমার সাথে বিশ্বাসের মতো আচরণ করে এখন এসেছে সিম্প্যাথি দেখাতে। নীল ভাই আমার হাত দুটো শক্ত করে ধরে তাতে চুমু এঁকে ওনার বুকের সাথে ঠেকালেন। আবেগী স্বরে বললেন, বিশ্বাস করো তারা, তোমার সাথে খারাপ আচরণ করতে আমার একটুও ভালো লাগে না, কিন্তু কি করব বলো? তুমি শুধু আমায় কষ্ট দাও, আমায় ছেড়ে যেতে চাও। আমি কি করে থাকবো তোমায় ছাড়া বলো? পারবো না তারা, সত্যি বলছি, আমি তোমায় ছাড়া থাকতে পারবো না। তাই তোমায় একটু আগে ভয় দেখিয়েছিলাম, যাতে তুমি আমায় ছেড়ে যেতে না পারো। বিলিভ মি, জাস্ট এইটুকুই, অন্য কোনো কারণ আমার ছিল না। তোমায় আমি ভীষণ ভালোবাসি তারা। তুমি আমার জন্য বৈধ, তবে তোমার মস্তিষ্কের জন্য আমি এখনও অবৈধ।
তুমি যতই বৈধ হও না কেন, আমি জোরপূর্বক অধিকার খাটালে তা হবে অবৈধ। আমি তোমায় কখনো এত বড় আঘাত দিতে পারবো না তারা। তোমায় নিজের করতে গেলে আজীবনের মতো তোমার চোখে অপরাধী, ঘৃণার পাত্র হয়ে যাব আমি। তাতে তুমি আরও বেশি দূরে চলে যাবে আমার থেকে। এত বড় ভুলটা কি করে করি বলো? জোর করে শরীর পাবো ঠিক, তবে মন তো আর পাবো না। তোমার মনটাই যে আমার দরকার তারা। শরীরের প্রতি কোনো লালসা নেই আর ছিল না। হয়তো তুমি মানো না, বিশ্বাসও করো না, কিন্তু এটাই সত্যি। তুমি যেমন চাও, যা চাও, যেভাবে চাও সেভাবেই থাকবে, তাতে কোনো আমার আপত্তি নেই। শুধু দিন শেষে তোমায় জড়িয়ে ধরে ঘুমাবার অধিকার দিও, দিনের শুরুতে তোমার কপালে ঠোঁট ছোঁয়াবার অধিকার দিও, ভেজা চুলে মুখ ডোবাতে দিও, আগলে রাখার অধিকার দিও। ব্যাস এতটুকুই তারা, আর কিছু চাই না আমার। তুমি আমার চারপাশে সাথে সাথে সবসময় থাকলেই আমি খুশি। থাকবে তো আমার সাথে প্রতিটা সময়? আমার মিষ্টি বউ হয়ে বিনয়ের সুরে কথাটা বলল নীল ভাইয়া। পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে মুগ্ধ নয়নে অনেকক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলাম নীল ভাইয়ের দিকে। আমার চোখে হয়তো এখনও পানি থই থই করছে, জানি না গাল বেয়ে পানি ঝরছে কিনা। যদি ঝরেও তবে ব্যাপারটা নিঃসন্দেহে বিস্ময়কর। নীল ভাইকে এখন আমার ভয় লাগছে না। ভয় যখন লাগছেই না, তখন কান্নাকাটি করাটা নিশ্চয়ই অহেতুক, বই কি কিছু না। উনি আমার হাত জোড়া নিজের হাতের স্পর্শের নাগাল হতে মুক্ত করলেন, অতপর কনিষ্ঠা ও মধ্যমা আঙ্গুলের সাহায্যে আমার চোখের পানি মুছে দিলেন। খানিকটা উঁচু হয়ে উনি আমায় শক্ত করে জড়িয়ে ধরলেন। তারপর ভীষণ নরম কণ্ঠে বললেন, আই এম সরি তারা, আমি তোমায় হার্ট করতে চাইনি, সত্যি বলছি। তোমায় কষ্ট দিয়ে আমি ভালো থাকতে পারি না তারা। বুকে চিনচিন ব্যথা করে। নীল ভাই আচমকা আমায় জড়িয়ে ধরাতে বেশ আশ্চর্যিত হলাম। তাজ্জব লেগে গেল মস্তিষ্ক। উনি আমায় জড়িয়ে কেন ধরলেন বুঝতে পারছি না। নীল ভাই ওনার বাহুডোর থেকে মুক্ত করে আমার হাত ধরে হাঁটুতে ভর করে উঁচু হয়ে বসলেন। ছলছল চোখে তাকিয়ে অশ্রুসিক্ত কণ্ঠে বললেন, এই তারা, আই এম সরি তারা, প্লিজ ফরগিভ মি। আমার ভুল হয়ে গেছে গো। আমি জানতাম তুমি ভয় পেলে তোমার নিঃশ্বাস আটকে যায়, কষ্ট হয় খুব। তবু সবটা জেনেও তোমায় আমি ভয় দেখিয়েছি। মাফ করে দাও প্লিজ। আই প্রমিস জীবনে আর তোমায় এই ধরনের কথা বলে ভয় দেখাবো না, আর এই ধরনের কোনো কাজও করব না। বিশ্বাস রাখো আমার ওপর। ভালোবাসি তোমাকে, ভীষণ ভালোবাসি। এতটুকু বলতে বলতে নীল ভাইয়ার চোখে দু এক ফোঁটা পানি গড়িয়ে পড়তে দেখা গেল। আমি অবাক হয়ে তাকাতে নীল ভাইয়া নিজেকে কোনো রকম সামলে বাথরুমে চলে গেলেন। ওনার যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম আমি। লোকটা এমন কেন? একটু আগেই রেগেমেগে আগুন হয়ে আমার ওপর অধিকার খাটাতে আসলো, এখন আবার সরি বলে অভয় দেখিয়ে গেল। লোকটা এত অদ্ভুত ক্যারেক্টারের কেন? কখন কি হয়ে যায় এর? কি থেকে কি বলে কি করে তা নিজেই জানে না, বোঝে না। গোছানো ব্যক্তিত্বের মানুষ হয়ে উনি এতটা লাইম টেম্পারেচার কেন? হঠাৎ হঠাৎ শিশুসুলভ হয়ে যান কেন উনি? সামান্য একটু সরি বলতে গিয়ে, একবার ভালোবাসি বলতে গিয়েই কেঁদে ফেললেন নীল ভাইয়া। লোকটা বড্ড আজব। তবে এটা ঠিক যে ওনার চোখের পানি দেখে আমার খুব মায়া হচ্ছিল। আমার মনের সব আতঙ্ক ভয় এক নিমিষেই মুছে বিশ্বাসের অনলে ভরে উঠেছে। নীল ভাইয়ের কথা শুনে অবিশ্বাস করা যায় না, কেউ পারবেও না। তাই আমিও নিশ্চিত ওনার প্রাণ থাকতে উনি আমার কোনো ক্ষতি করবেন না। লোকটাকে আমি যতটা খারাপভাবে আসলে উনি তা নন। হয়তো ওনার জায়গায় অন্য কেউ থাকলে আমি এখন পর্যন্ত ভার্জিন থাকতাম না। ছেলেটা অনেস্ট, সাথে খুব ভালো। আমার জীবনে দেখা সবচেয়ে অন্যরকম ছেলে উনি। সাইড টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে পুরো পানিটা এক চুমুকে সাবার করে ফেললাম। এখন আমি পুরোপুরি স্বাভাবিক। আগের মতো অস্থিরতা ভয় কিছুই আমার মাঝে আর কাজ করছে না। দেয়াল ঘড়িতে তাকিয়ে দেখি রাত এখন 1:15 অলরেডি বেজে গেছে। কয়েক মিনিট পর নীল ভাইয়া বাথরুম থেকে বের হলেন। তাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে বের হয়েছেন উনি। আমি ঘাড় ঘুরিয়ে এক নজর ওনাকে দেখে আবার ফিরিয়ে নিলাম দৃষ্টি। নীল ভাই আমার পাশে এসে বসলেন। তারপর আমার দু হাতে গাল রেখে মুখের উপর একনিষ্ঠ দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। একটু অস্বস্তিতেই পড়ে গেলাম আমি। সামান্য নড়াচড়া করে কিছু বলতে নিলেই নীল ভাইয়া আমার ঠোঁটে হাত রেখে চুপ করিয়ে দিলেন। অনেক রাত হয়েছে তারা, ঘুমাবো চলো। আমার আর কিছুই বলার সুযোগ না দিয়ে নীল ভাইয়া আমায় কোলে তুলে বিছানার দক্ষিণ পাশে শুয়ে দিয়ে আমার পাশে শুয়ে পড়লেন। তারপর আমায় পেছন নিলেন সপ্তপর্ণে। আমার কানের কাছে মুখ ভরিয়ে ফিসফিসিয়ে বললেন, ভালোবাসি। মনোযোগ দিয়ে শুনে চোখ বুজে থাকলাম এক পরস্ত মুগ্ধতা নিয়ে। জানি না কেন দিনকে দিন এই লোকটার প্রতি তিক্ততা আপেক্ষিক মুগ্ধতায় রূপান্তরিত হতে চলেছে। হয়তো কারণটা সূক্ষ্ম সুতোই বোনা ভালোবাসা। এই তারা ওঠো, ভোর হয়ে গেছে তো। কারো হুঠার ডাকাডাকিতে চোখ পিটপিট করে তাকিয়ে বিরক্তি ভরা চাহনিতে এক নজর দেখে সারা মুখ
কাচুমুচু করে পিঠ ঘুরিয়ে নিয়ে আবারও চোখ বুজে নিল তারা। তারা এমন করে দেখে নীল অধৈর্যের ভঙ্গিতে বলল, ওঠো, নামাজ পড়তে হবে। তারা চোখ বোঝা অবস্থায় ঘুমু ঘুমু গলায় বলল, পড়ে। এটুকু বলে বাচ্চাদের মতো করে হাত পা কুচিয়ে বিভোর ঘুমে আচ্ছন্ন হলো। নীল বিরক্ত হয়ে তার কোমরে হাত রেখে দাঁড়িয়ে থাকলো। অতবার ভাবতে লাগলো কি করে তারাকে জাগাবে সে। সাইড টেবিলে রাখা পানির গ্লাস নিয়ে তার মধ্যে থেকে বেশ খানিকটা পানি নিয়ে তার মুখে সেটাতেই তারা এক লাফে শোয়া থেকে হুড়মুড়িয়ে উঠল। ড্যাপ ড্যাপ করে তাকিয়ে অবহত কণ্ঠে বলল, কি হয়েছে নীল ভাইয়া? নীল তারার দিকে তাকিয়ে গাল চেপে কিঞ্চিত পরিমাণে হেসে বলল, কিচ্ছু হয়নি শোনাবো আমার, কিন্তু হবে। তুমি এখন গোসল করবে, বুঝেছ? কি গোসল? তো এখন? চোখ বড় বড় করে, এখন। নীল ভাই, আমি কেন এখন গোসল করব? আমি বলেছি তাই। আমি যদি এখন গোসল করি তাহলে তো আমি নির্ঘাত মরে যাব নীল ভাইয়া। অসহায় কণ্ঠে কথাটা বললাম। মরলে মরবে, তবু তুমি গোসল করবে মানে করবেই। এই কথা বলে নীল তারাকে কোলে তুলে বাথরুমে নিয়ে গিয়ে নামালো। ভাইয়া, এত ভোরে গোসল করতে গেলে তো নিউমোনিয়াতে মরে যাব। আমি তোমার শাস্তি রাতে মকুব করেছি ঠিক, কিন্তু তা বলে শাস্তি দেবো না তা তো বলিনি। তুমি এখন গোসল করবে আর এটাই তোমার শাস্তি। এখন বলো, তুমি নিজে থেকে গোসল করবা নাকি আমি করাই দেব? কোনটা? ফ্যাল করে তাকিয়ে থাকলো তারা নীলের দিকে। এই ভোরবেলায় হাড় কাঁপানো ঠান্ডা পানিতে সত্যি কি গোসল করতে হবে মেয়েটাকে?